ও আমাদের এলাকার ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্বরা রয়েছেন, গণ আন্দোলন নেতৃত্বরা রয়েছেন। একটা বদর সাহেব আছেন, আমাদের পার্টির জেলা সম্পাদক জামিল মোল্লা ঢুকছে। শহর এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গের রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। গোটা রাজ্যের মাটিতে রেজিনগর এর মানুষ আমাদেরকে লড়াইয়ের উষ্ণতা দেয়। গত পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে রেজিনগর এলাকার মানুষ বামপন্থাকে ভরসা জুগিয়েছে। যারা ভেবেছিল একটা সময় গোটা পশ্চিমবাংলায় তথা রেজিনগরে লাল ঝান্ডাকে শেষ করে দেবে, লাল ঝান্ডাকে রাখতে দেবে না, কোথাও পতাকা খুলে ফেলে দিয়েছিল, কোথাও আমাদের কমরেডদেরকে খুন করেছিল, তবু কমরেডরা 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। শেষ পঞ্চায়েত নির্বাচনে রেজিনগরের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে, এই পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে লাল ঝান্ডাকে উঠে তুলে ধরেছিল। এই জন্য আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। গোটা পশ্চিমবাংলায় যারা চাইছে গোটা পশ্চিমবাংলাকে লুটে পুটে খাবার রাজনীতি করতে, যারা পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকাকে লুট করছে, 100 দিনের কাজের টাকা শুধু লুট হচ্ছে না, আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় 61টি এমপি বামপন্থীদের ইউপিএ সরকারকে সমর্থন করেছিল। কেন করেছিল? যে পশ্চিমবাংলায় গ্রামীণ অর্থনীতি উন্নতির জন্য 100 দিনের কাজ চালু করতে হবে। ভারতবর্ষের মাটিতে কোন মন্ত্রিত্বের আসনে বসেনি, 100 দিনের কাজ চালু করেছিল বামপন্থীরা। আর সেই 100 দিনের কাজের টাকাকে লুট করে খেয়ে নিয়ে আজকের বিজেপির সরকার বন্ধ করে দিয়েছে 100 দিনের কাজের টাকাকে। আমরা বলেছি গরিব মানুষকে 100 দিনের কাজের টাকা দিতে হবে। একটা সময় যখন পশ্চিমবাংলায় বামপন্থী সরকার ছিল, 100 দিনের কাজের টাকায় পশ্চিমবাংলা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিল। ত্রিপুরায় যখন বামপন্থী সরকার ছিল, ভারতবর্ষের মাটিতে 100 দিনের কাজে ত্রিপুরার বামপন্থী সরকার প্রথম হয়েছিল। আজকে পশ্চিমবাংলার তৃণমূলের সরকার আর ত্রিপুরায় বিজেপির সরকার, কিন্তু সব জায়গাতেই দেখেন 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। আমরা বলছি তৃণমূল আর বিজেপি দল আলাদা জায়গা থেকে চলে না, এটা আরএসএস দ্বারা পরিচালিত হয়, নাগপুর দ্বারা পরিচালিত হয়। তার কারণ আজকে জানেন, আজকের দিনটি আমাদের কাছে কিরকম স্মরণীয় দিন। আজকের দিনে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? এই আরএসএস হত্যা করেছিল। আর পশ্চিমবাংলার মাটিতে স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি দেখেন, এই আরএসএস এর কোনো ভূমিকা ছিল না। আর আজকে যারা ধর্মের নামে গোটা দেশটাকে শাসন করতে চাইছে, যারা ভারতবর্ষের মাটিতে মন্দিরের জন্য কোটি কোটি টাকা খরচ করতে চাইছে এই দেশের সরকার, আমরা বলছি মন্দির তৈরি করার জন্য মানুষ জনগণ ভোট দিয়ে দেশের সরকার তৈরি করেনি। যখন এই দেশে নরেন্দ্র মোদীর জন্ম হয়নি, তার 1000 বছর আগে ভারতবর্ষের মাটিতে ছোট ছোট মন্দির মসজিদ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, বাবরি মসজিদ হবে না, রাম মন্দির হবে। আমরা সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু মন্দির তৈরি করার জন্য জনগণ আছে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, সরকারের কাজ মানুষের হাতে ভাত দেওয়া, মানুষের
মার্কশিটটাকে ওরা আউট করে দিয়ে বলছে আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করব। ওরা শূন্য পেয়েছে, জনগণের মার্কশিটের নাম্বার পেয়েছে শূন্য। ওরা মার্কশিট গায়েব করতে চাইছে। ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার জনগণ ওদের মার্কশিটকে গায়েব করতে দেবে না। আজকে ওরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে কেন? আমরা বলছি, কে দেশের প্রধানমন্ত্রী? যিনি 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কয়েকদিন পরে লোকসভা নির্বাচন, অনেক সংখ্যালঘু মানুষ কিছুদিন আগে তৃণমূলকে হটানোর জন্য বিজেপির ঝান্ডা ধরেছিলেন। আমার মুসলিম ভাইদেরকে ভুল বোঝানো হয়েছিল। মনে রাখবেন, তৃণমূল আর বিজেপি আলাদা দল নয়, এরা একটাই দল। আর সংখ্যালঘু ভাইদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পতাকা ধরানো হয়েছিল। কে বিজেপি, কে দেশের প্রধানমন্ত্রী? 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র ভাই মোদী। গুজরাটের বদলা কাণ্ডের কথা ভুলে গেছেন। 2002 সালে 1961 জন মানুষকে খুন করেছিলেন। অনেক মানুষের প্রাণ গিয়েছিল। আমার মুসলিম মায়ের পেট চিরে বাচ্চাকে বের করে ত্রিশূলের উপর নাচিয়েছিলেন এই নরেন্দ্র ভাই মোদী 2002 সালে। সে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভুলে যাবেন কে দেশের প্রধানমন্ত্রী? আজকে দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে? তাই আমরা বলেছি, ভারতবর্ষের মাটিতে ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না। আর দেশের সরকার যখন বলছে আমি রাম মন্দির তৈরি করব, দিদিমণি তখন কি শুরু করছেন? উনি বলছেন আমিও দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করব। আমরা বলছি, এই ভারতবর্ষের মুখে প্রধানমন্ত্রী যেমন হিন্দুদের নিয়ে রাজনীতি করতে চাইছেন, আর রাজ্যের মুখে আমাদের দিদিমণি আবার মুসলিম দরদি সেজে মাথায় হিজাব পরে দিদিমণির রেড রোডে নামাজে যাচ্ছেন। দিদিমণির পোষা বান্দরদেরকে একবার জিজ্ঞাসা করবেন তো, যে ইফতার এর সময় যে আপনি চলে যাচ্ছেন আর বিভিন্ন থানায় থানায় আপনি বলে দিচ্ছেন ইফতার পার্টি দিতে হবে। থানার ওসি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের মেম্বার থেকে ডেকে বলছে তোমরা 1 লাখ টাকা দিয়ে যাও। তৃণমূলের মেম্বার সাহেব বলছে ঠিক আছে, টাকা তো দেবো, তাহলে টাকা কোথায় পাবো? নাহলে দেখো কাল বিধবা ভাতার টাকা ঢুকেছে, সেখান থেকে টাকা নিল। কোথায় বলবেন না? ওরা বলছে সব চাইতে নাকি মুসলিম দরদি। ওনাকে একবার জিজ্ঞাসা করবেন তো, ওনার কয়েকটা পোষা বাঁদর আছে না রাস্তায়, তারা দেখবেন বারবার বলার চেষ্টা করে মুয়াজ্জিমদের আমরা ভাতা দিই। এই তৃণমূলের পোষা বাঁদরদেরকে বলবেন, আপনার দিদিমণিকে জিজ্ঞাসা করবেন, মুয়াজ্জিমদের দিদিমণির পোষা বাঁদরদেরকে বলবেন যদি ক্ষমতা থাকে আপনার পোশাকার থেকে ভাতা দেন। কি বলছেন? পশ্চিমবাংলায় সংখ্যালঘু মানুষকে ভুল বুঝিয়ে আবার ভোট দেবেন। মনে রাখবেন, পশ্চিমবাংলায় গত বিধানসভা নির্বাচন থেকে 2011 সালের পর থেকে অনেককে খুন করেছেন। তার মধ্যে আমির খানকে খুন করলো কোন পরিবারের সন্তান? মুসলিম পরিবারের সন্তান। কেন খুন করেছিল? তার মূল কারণ ছিল আনিস খান যখন তৃণমূলরা একটার পর একটা জমি বিক্রি করে দিচ্ছিল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি যখন বিক্রি করে দিচ্ছিল, দেশের মাটিতে যখন এনআরসি সিএএ বিল নিয়ে আসে, সেই বিল নিয়ে যখন আনিস খান মুখ খুলছিল, ঠিক সেই সময় তৃণমূলের নেতারা পুলিশকে বলল এই প্রতিবাদী কণ্ঠটাকে বন্ধ করতে হবে। তাই রাত্রের অন্ধকারে আনিস খানের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর আনিস খানের বাড়িতে পাঠিয়ে দিল, রাত্রি 1টা বাজছে, বাড়ির দরজা খুললো, বাবার মাথায় একটা বন্দুক ঠেকিয়ে দিল, দিয়ে পুলিশ 4 জন সিভিক ভলেন্টিয়ার আর 1 জন কনস্টেবল বলল আনিস খান কোথায়? ছাদে উঠলো। কয়েক মিনিটের মধ্যে তার বাবার পায়ের সামনে ছেলের দেহটা করলো রক্তাক্ত।
থানায় ফোন করলো যে ওসি সাহেব আপনি আসুন, আপনার কয়েকজন পুলিশ আমার ছেলেটাকে মেরে গেল। ওসি সাহেব গেলেন না। পরের দিন 11টার সময় তার বাড়িতে গেল আর বলল ছেলেটার লাশটাকে তুলে নিয়ে এসে ময়নাতদন্ত করলো। তার বাড়িতে যখন আমরা গেলাম তখন আনিস খানের বাবা সালেম খান বলেছিল যে আমি এর শেষ দেখে ছাড়বো। সালেম খানকে প্রথমে বলল তোমাকে লাখ লাখ টাকা দেব। সালেম খান বলেছিল যে আমি আমার মাথা বিক্রি করব না, টাকাই বিক্রি হব না। বলেছিল তোমাকে চাকরি দেব, চাকরি নেয়নি তার পরিবারের। তারপরে বলেছিল যে তুমি যদি এই কেসটাকে তুলে না নাও তাহলে তোমাকে খুন করব। আর সালেম খান সেদিন বলেছিল মেরুদণ্ড সোজা রেখে জন্মগ্রহণ করেছি, মেরুদণ্ড বিক্রি করব না। মেরুদণ্ড ভাঙেনি, তাই বাংলার প্রতিটি বাবারা সালেম খান হয়ে উঠতে হবে আর প্রতিবাদী কণ্ঠ হিসেবে গোটা বাংলার সাধারণ মানুষকে আগামী দিনের বার্তা দিতে হবে যে পশ্চিম বাংলার মাটিতে এই যে সালেম খানরা আগামী দিনের দিশা দেখাচ্ছেন। এই দিশা কারণ তৃণমূল কংগ্রেস বুথ দখল করতে আসবে, ওরা বুথ দখল ছাড়া জিততে পারবে না। আর বিজেপি ধর্মের নামে রাজনীতি করতে আসবে। এই তৃণমূল আর বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে বলবেন বুথে বুথে ছাত্র যুবদের দুর্গ তৈরি করতে হবে, মাদের বোনেদের দুর্গ তৈরি করতে হবে। আমার ভোট আমি দেব, আমার ভোট কাউকে দিতে হবে না। তার জন্যই বুথে বুথে বাহিনী তৈরি করেন। একদিকে পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলুন, রান্নকে দাঁড়িয়ে বুথের সামনে দাঁড়িয়ে আমার মায়েদের আমার বোনেদের ধর্মের নামে যারা বিভেদ করতে চাইছে, আমাদের মায়েদের বোনেদের সম্মান ফিরিয়ে দেওয়ার দাবিতে এই লড়াইয়ে আমাদের স্বপ্নের সাথে আসতে হবে। আজকে গোটা পশ্চিমবাংলা আমাদের মায়েদের আঁচলে আগুন লাগিয়ে দিয়েছে। আমার মারা ভেবেছিল উজালা গ্যাসে রান্না করবে, উজালা গ্যাস বাড়িতে এসেছে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যে গ্যাসটা আমার মারা 300 টাকায় পেত, সেই গ্যাসটার দাম আজকে 1200 টাকা। আমার মারা বামফ্রন্টের সময় 50 টাকা লিটার সর্ষের তেল কিনে কড়াইয়ে বোতলটাকে এইভাবে ঢালতো। এখন 150 টাকা লিটার সর্ষের তেল। আমার মাকে কড়াইয়ে তেল ঢালার আগে 100 বার ভাবতে হচ্ছে। আজকে মসুরির ডালের দাম আকাশ ছোঁয়া, আলুর দাম 20 টাকা, 40 টাকা কেজি তেল। কি খাবেন আমার মারা? পশ্চিমবাংলায় কলকারখানা নেই, চাকরি নেই, নতুন কোন শিল্প নেই। এই যে রেজিনগরে বামপন্থী ফান সরকার আমলে মিল তৈরি করার জন্য জমি কেনা হয়েছিল পলাশিয়া রেজিনগরের মিডিলে, সেই জমি আজকে পড়ে আছে, সেখানে কোনো কলকারখানা হচ্ছে না। পশ্চিমবাংলায় নতুন কোনো কলকারখানা নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না, ইউরিয়া ডিএপি পটাশের দাম আকাশ ছোঁয়া। বামপন্থ সরকারের সময় যে 5 টাকা ইউরিয়া দাম ছিল, সেই ইউরিয়া দাম আজকে কত টাকা? 12 টাকা। আজকে 10 টাকার 10-26 দাম 26 টাকা, 27 টাকা বা 45 টাকায় কিনতে হচ্ছে। আজকে 10-12 টাকা ডিএপির দাম 45 টাকা, 46 টাকা। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, ইউরিয়া ডিএপি কীটনাশক পটাশের দাম বাড়ে, আর অন্যদিকে দাঁড়িয়ে আমার কৃষকের ফসল যখন পেঁয়াজ ওঠে আপনাদের এলাকায় 5 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে হয়। আর এখন আপনি পেঁয়াজ কিনছেন কত টাকায়? 40 টাকা 50 টাকা কেজি। আগে আমার মারা যখন পেঁয়াজ কাটতো তখন চোখে জল আসতো ঝাঁঝে, আর আজকে আমার কাকারা যখন বাজারের থলি নিয়ে বাজারে যাচ্ছে পেঁয়াজ কিনতে গেলে আমার কাকার চোখে জল আসছে। 5 টাকার পেঁয়াজ বিক্রি করে 50 টাকায় কিনতে হচ্ছে। এটাই আমার বাংলা। আমরা বলছি এই বাংলায় পশ্চিমবাংলার বামপন্থী ফান সরকার আমূল ভূমি সংস্কার, বর্গাদার পাট্টাদারের মাধ্যমে মানুষকে জমি নিলি বন্টনের মধ্য দিয়ে পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটেছিল। আজকে গ্রামীণ অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। কৃষকের ফসল বিক্রি হচ্ছে না, কৃষক ফসলের লাভ পাচ্ছে না, চাকরি নেই, কলকারখানা নেই, এসএসসি পরীক্ষা নেই। তাই আমার এই গ্রাম বাংলার ছেলেদেরকে আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হচ্ছে, কাউকে কেরালা, কাউকে পুনা, কাউকে মহারাষ্ট্র। আর আমার এই ছেলেদের লাশগুলো একটা সময় কফিন বন্দী হয়ে চলে আসছে। কলকারখানার শ্রমিকদের দেহ আসছে না, দেহ আসছে আমাদের মা বোনেদের জমা
পশ্চিমবাংলায় ফিরে আসছে। তাই সকলের কাছে আহ্বান জানাবো, পশ্চিমবাংলার প্রান্তরে কাজ শিল্পের দাবিতে আমাদের লড়াইকে আরো প্রশস্ত করতে হবে। আগামী নির্বাচনের লড়াইয়ে বুথে বুথে দুর্গ তৈরি করতে হবে। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, UIFI জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, রাজ্য কমিটির সম্পাদক